এবং যে 60 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন বলা হলো, তাদের হিয়ারিং এ ডাকা হলো, তার আগে পাসপোর্ট দিলেন প্রচুর মানুষ, যেখানে প্রথম থেকে বলা হয়েছিল 2002-এ যাদের নাম থাকবে সেটা ম্যাপ করতে পারলে, সেটা নিজের নাম থাকলে তো কথাই নেই, বা আত্মীয় বাবা দাদু কারো নামের সঙ্গে যদি ম্যাপ করতে পারে, তারপরেও তার কোনো চিন্তা নেই। আমাদের সতীর্থতা দর্শকরা অনেকে প্রশ্ন করছেন যে আমি যদি 1929, 39, 49 সালে আমার বাবা ও দাদুর ডকুমেন্ট দেখাই, তাহলে কি নাম উঠবে আমাদের? ট্রাইব্যুনালে কি হবে সেটা তো আমাদের বোধহয় কারোরই জানা নেই, কি প্রসিডিওর কি হবে। সতীর্থদা, আমাদের প্রোগ্রামে তো আবিদ হোসেন সাহেব প্রায়শই থাকেন, আজকে নেই, আগামীকালও সম্ভবত থাকবেন। উনি এই বিষয়ে কাজ করেছেন, একজন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন অবসরপ্রাপ্ত স্পেশাল সেক্রেটারি। উনি ডব্লিউবিসিএস অফিসার হিসেবে কাজ শুরু করেছেন জীবনে, বিডিও হিসেবে, তারপর নির্বাচনে মানে উচ্চতর স্তর পর্যন্ত কাজ করেছেন। উনি এইসব প্রশ্নগুলোর নির্দিষ্ট উত্তর দেবেন এবং দিয়ে যাচ্ছেন। আমি একটু ব্রডলি বলতে চাই আর কি, যে ব্যক্তিগত হিসেবে কার কি হবে এখনো পর্যন্ত দেখুন কিচ্ছু বলা যাচ্ছে না। আমি এরকম কেস জানি যে যখন প্রথম ইনিউমারেশন ফর্ম জমা দেওয়া হয়েছিল তখন বলা হয় গোল্ডেন ম্যাচ, সমস্ত কিছু মিলে যাচ্ছে। 2002-এ নাম ছিল, এখনো নাম আছে, একই নাম। ড্রাফট রোলে নাম উঠে গেল খসড়া তালিকায়, বাদ পড়ে গেল চূড়ান্ত তালিকায়। কেন তিনি জানেন না, অ্যাডজুডিকেশনে চলে গেল, সেখান থেকে ক্লিয়ারও হয়ে এলো কেন, তাও তিনি জানেন না। মাঝখানে তিনি উদ্বেগে উৎকণ্ঠায় ভুগলেন। নাগরিক, আমি যতখানি নাগরিক তিনিও ততখানি নাগরিক, শুধু একটাই বিষয় আলাদা, আমার নাম সেনগুপ্ত, তার নামটা অন্য কিছু, তিনি ধর্মে হিন্দু নন, মুসলিম। এই মুসলমান নাম বাদ দেব, মহিলাদের নাম বাদ দেব, এই দুরভিসন্ধি নিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে। সুপ্রিম কোর্টে আজকে সেটা যেভাবে বিচারপতি বাগচি কথাগুলো বলেছেন, প্রশ্নগুলো তুলেছেন, তাতে বোঝা গেছে যে সুপ্রিম কোর্টের কাছে সেটা ধরা পড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ধরা পড়ার পরেও আরেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান, যা কিন্তু যখন সংবিধান তৈরি হয়েছিল তার থেকে এখন বেশি ক্ষমতা ভোগ করে, নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনার কিভাবে নির্বাচিত হবে, এই সমস্ত বিষয়গুলো সম্প্রতিকালে আইন সংশোধন করে আইন বদলে দেওয়া হয়েছে। পুরোটাই সরকারি আধিপত্য অনেক বেশি তার উপর চেপে বসেছে। নির্বাচন কমিশনার এখন আর মানে সরকারের একটা অফিসে পরিণত হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের কথা বলছি, নির্বাচন কমিশনার মানে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন অফিসের কথা বলছি না। এই যে ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দপ্তরে পরিণত হচ্ছে, তারই পরিণতি আমরা যা দেখছি তাই। এটা সম্পূর্ণভাবে বারবার এই কথাটা বলা দরকার কেন, কারণ এটা বললে মানুষ, আমরা তো চিনিয়ে দিচ্ছি, আমরা তো কোনো রিলিফ মানুষকে দিতে পারবো না, আমরা এমন কোনো ব্যবস্থা করতে পারবো না মানুষ তাদের ভোটাধিকার ফিরে পায়। কিন্তু ভোটাধিকারটা কতখানি অন্যায়ভাবে হরণ করা হয়েছে, কতখানি রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে হরণ করা হয়েছে, সেটা আমরা মিডিয়ার লোকেরা বলতে পারি, সেটাই আমরা বলছি। প্রত্যেকে, আমাদের দর্শকরা যারা এই অনুষ্ঠানে এখন দেখছেন, পরবর্তীকালে যারা দেখবেন, তারা সকলেই তাদের চেনাশোনার মধ্যে ব্যক্তিগত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের মধ্যে এরকম ঘটনা দেখেছেন। এই যে দুরভিসন্ধি ছিল যে বিজেপিকে জেতাতে হবে, যেটা মুখ্য নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়ার বক্তব্য থেকে প্রমাণিত হয়ে যায় পরিষ্কার, তার সঙ্গে একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে গাফিলতি। এই যে স্টিল ফ্রেম অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন বলা হতো না, সর্দার প্যাটেল বলেছেন আইএস এই সার্ভিসটাকে, স্টিলকে না তুমি যত আগুনে পোড়াবে, যত পায়ের তলায় মোড়াবে, দৌড়াবে, তত স্টিল আর স্টিল থাকে না, সেটা রবারে প্লাস্টিকে পরিণত। পশ্চিমবঙ্গ তথা ভারতের এখন আইএস আইপিএস এই সার্ভিসগুলো এখন আর স্টিল ফ্রেম অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডিয়ান গভর্নমেন্ট নেই, এর এখন প্লাস্টিকে রবারে পরিণত হয়েছে। ফলে তাদের সেই দক্ষতা যোগ্যতাও আর নেই। এখন বিজেপি নেতারাও, পশ্চিমবঙ্গের বিজেপি নেতারাও নিশ্চিত নন যে এই যেভাবে ভোটার তালিকার নাম বাদ গেছে তাদের খুব সুবিধা হবে কিনা। সুভাষিস যেমন কিছু হিসেব দিল যে চারটে কান্দি কথা বল, দুটোতে বিজেপির সুবিধা হবে, দুটোতে তৃণমূলের সুবিধা হবে। এই কাটাকাটিতে কার কি সুবিধা এখন কেউই কিছু বুঝতে পারছে না, ব্যাপারটা খুব ঘোলাটে জায়গায় রয়েছে। আমি দু একটা উদাহরণ জানি, আমরা সবাই জানি, সম্প্রতিকালে কারো নাম করছি না।
দেশের বহু উচ্চ পদের থেকে রাজ্যের উচ্চতম পদে আসীন ব্যক্তি যারা এই ফ্যাসিবাদী শাসকের লক্ষ্য পূরণ করতে পারেননি, তাদের রাতারাতি সরে যেতে হয়েছে। একজন তো সরে যাওয়ার পর কোথায় 15 দিন ছিলেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ফ্যাসিবাদী শাসকের লক্ষ্য পূরণ করতে না পারার ফলে এই ধরনের আজ্ঞাবহ ভৃত্যদের কি হবে কে জানে। অতীতে অশোক লাভাসাকে ফিলিপিন্সে পাঠিয়ে দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীর কিছু নির্বাচনী আচরণ সম্পর্কে প্রশ্ন করেছিলেন বলে। কিন্তু শাসকের ইচ্ছা পূরণ না করতে পারলে এই ধরনের পদাধিকারী কি হবে কে জানে। এবারে ভোটের ফলাফল যেমন দেখতে হবে কি হয়, কিন্তু ওটাও দেখতে হবে যে যদি ইচ্ছা পূরণ না হয় শাসকের, তাহলে তার দায়িত্ব যাদের কাঁধে অর্পণ করা হয়েছিল তাদের কি হবে। সোফিয়া।